পরস্পর বিরোধী দোষারোপ দিয়ে শুরু হওয়া নির্বাচনী প্রচারণায় বিচ্ছিন্ন দুই একটি সংঘাত হলেও বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই 18 দিন শেষে আগামীকাল মঙ্গলবার সকাল 7:30টায় তা শেষ হতে যাচ্ছে। এরই মধ্যে জয় পরাজয় নিয়ে নানা জরিপ প্রকাশ পাচ্ছে গণমাধ্যমে, যেখানে দেশের 54 বছরের ইতিহাসে এবারই প্রথম বিএনপি জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের দ্বারপ্রান্তে অবস্থান করছে। বলা হচ্ছে, ভোটের মাঠে বিএনপি এগিয়ে থাকলেও জামায়াত ইসলামী জোট এবার ইতিহাসের সেরা নির্বাচনী ফল ঘরে তুলতে যাচ্ছে। এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD নামের একটি সংস্থা এমনই এক নতুন জরিপ প্রকাশ করে বলছে, রাজনৈতিক পছন্দের ক্ষেত্রে সর্বোচ্চ 66.3% ভোটার বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। বিপরীতে 11.9% সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত ইসলামী, এনসিপি 1.7% এবং অন্যদের মধ্যে জাতীয় পার্টির জনসমর্থন 4% আর স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার 2.6%। 41,500 মানুষের মতামতের ভিত্তিতে প্রকাশিত এই জরিপ বলছে, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় 208টি আসন এবং জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট 46টি আসন পেতে পারে। নির্বাচনের এই ভবিষ্যৎবাণী কতটা সঠিক হওয়ার সম্ভাবনা আছে, যদিও এই নিয়ে নানা প্রশ্ন আছে বিশ্লেষকদের। তবে শেখ হাসিনার পলায়নের পরিবর্তিত সময়ে তারা মনে করছেন, এবারের ভোট শুধু সরকার পরিবর্তনের নয়, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণেরও গুরুত্বপূর্ণ মুহূর্ত। বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, অর্থনীতি ও আঞ্চলিক কূটনীতিতে আসন্ন এই নির্বাচন কেমন প্রভাব ফেলতে যাচ্ছে, এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আছেন বাসুদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। আলাউদ্দিন মোহাম্মদ, ESDর এই যে জরিপটি আমরা দেখলাম, সেই জরিপে যদি আমি এনসিপির কথাটি ধরি, তারা 1.7% জনসমর্থন তারা পাবে বলে বলছে এই সংস্থাটি। প্রচারণার প্রায় শেষ দিন বলা চলে, আসলে আজকেই শেষ দিন, কালকে 7:30টার পর থেকে প্রচারণা করা যাবে না। কি মনে করছে এনসিপি, যেই প্রচারণা আপনারা করেছেন, যেভাবে আপনারা জনগণের কাছাকাছি গিয়েছেন, আপনারা এবারে নির্বাচনে কতখানি এগিয়ে যেতে পারবেন? আপনাকে ধন্যবাদ। আমার সহলোচকবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত, ESDর জরিপের সাথে এখানে একই দিনে আরেকটা জরিপ প্রকাশিত হয়েছে, IILD নামে আরেকটি প্রতিষ্ঠান। তো আমরা দুটো জরিপকে যদি মিলিয়ে দেখি, তাহলে আমরা দেখব যে সুইং ভোটার ছিল, আমরা ধারণা করেছিলাম যে প্রথম যেই নির্বাচনের জরিপ আমরা দেখেছিলাম যে 47% সুইং ভোটার অনেকটাই কমে এসেছে। এবং যারা জরিপকর্তা অথবা জরিপকারী প্রতিষ্ঠানের অপছন্দ দেখা যাচ্ছে এখন অনেক বেশি প্রাধান্য লাভ করছে, কারণ একই দিনে দুইটা প্রতিষ্ঠান জরিপ করেছে, দুইটা জরিপের মধ্যে আসলে কোনো সম্পর্ক দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে না। এনসিপি নিয়ে বিশেষ করে আমি বলবো, এনসিপি তো খুবই ভালো ফল করছে, কারণ হলো এনসিপি নির্বাচন করছে মূলত 10% আসনে। হ্যাঁ, 300 আসনের মধ্যে 30টা আসন নির্বাচন করছে। 30টা আসন নির্বাচন করেও যদি 1.7% ভোটার, যেহেতু জরিপ হয়েছে 300 আসনে, যদি মনে করে ধরেন তাদের 1.7% সাপোর্টার এখন আপনার আছে এবং তারা মনে করছে সরকার গঠন করবে, এটা আমার কাছে খুব আপনার মনে হচ্ছে যে আমাদের ভোটার টার্গেটেই হলো যে সব মিলিয়ে হয়তো 10% আসনে আমরা ভোট করছি। 10% আসনে ভোট করে যদি আমরা টোটাল ভোটের 1.7% নিয়ে নিতে পারি, এটা আমাদের জন্য একটা উল্লেখযোগ্য খবর বলবো আর কি। তো কিন্তু বিয়ন্ড এনসিপি আমরা বলবো যে এখন যেই জরিপ হচ্ছে, এই জরিপগুলো মূলত আমি কোনো জরিপকেই খুব বেশি ক্রেডেনশিয়াল মনে করছি না, এবং বোঝাই যাচ্ছে এই জরিপগুলো এখন পাল্টাপাল্টি একটা আপনার মানে খেলা অথবা মাইন্ড গেমের মতো হয়ে গিয়েছে। কিন্তু যে প্রচারণা এবারে নির্বাচনে আমরা দেখলাম, এবং দীর্ঘদিন পরে আসলে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক কিংবা আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতন এক ধরনের নির্বাচন দেখতে যাচ্ছে বাংলাদেশের জনগণ, সেই নির্বাচনে যে প্রচারণা আমরা দেখেছি, সেখানে কিন্তু আমরা পরস্পর বিরোধী দোষারোপের যে ধারা, সেটি এবারও আমরা দেখেছি সেই ধারাটি রয়ে গেছে, এবং বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া তেমন বড় আকারে আসলে সংঘাত এবারে নির্বাচনের প্রচারণায় ঘটেনি। সেই প্রচারণার জায়গাটি নিয়ে একটু জানতে চাই। আগামীকালকের পর যেহেতু আর প্রচারণা সকাল 7:30টার পর প্রচারণা বন্ধ হয়ে যাচ্ছে, এনসিপি যথেষ্টভাবে প্রচারণা করতে পেরেছেন কিনা, আপনারা জনগণের কাছাকাছি আপনারা যেতে পারলেন কি? প্রথমত এই প্রেক্ষিতে একটা বিষয় বলতেই হবে, আমি আমার নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা যে বিষয়টা বলছি যে যদি আগামী 12 তারিখে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন এখানে অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের পর যদি যারা পরাজিত পক্ষ তারা যদি ফলাফল আপনার গ্রহণ করে নেয়, তো আমরা মনে করি যে এটা শুধুমাত্র এই সময়কার সরকারের বিজয় নয়, এটা এনসিপির একটা বড় বিজয়। কারণ যেহেতু এনসিপির যারা আপনার শীর্ষ নেতৃত্ব, তাদের হাত ধরেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব তাদের হাতে ছিল, মানে যে সংসদটা ভেঙে গেছে
সেই সংসদটা গড়ে দেওয়ার দায়িত্ব কিন্তু সামহাও গণঅভ্যুত্থান নেতাদের ছিল। এখন এই গত ১.৫ বছরে যত আপনার তারা নিন্দাবাদ শুনেছে, বিভিন্ন সমালোচনার শিকার হয়েছে, এই সবগুলোর ঊর্ধ্বে গিয়ে যদি এই ভাঙা সংসদটা মেরামত করে আবার নতুন সংসদ সঠিকভাবে গড়ে ওঠে, আপনার সেই প্রেক্ষাপট তৈরি হয়, এনসিপির জন্য এটা সবচেয়ে বড় বিজয়। আবার যে দ্বিতীয়ত, সংবিধান আপনারা পাল্টে দেওয়ার কথা বলছেন, সেটিও অনেকে বিরোধিতাও করেছেন। না, সংবিধান আমরা পাল্টে দেওয়ার কথা বলি না। আমরা বলেছি যে এখানে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান রচিত হবে এবং যে সামাজিক চুক্তি আছে রাষ্ট্রের জন্য সেটা নবায়ন করা হবে, এবং সেদিকে তো আমরা হাঁটছি। গণভোটের মাধ্যমে তো সংবিধানের একরকম নবায়ন হচ্ছেই, যদি আপনার গণভোটে হায় রায় আসে। এরপরে আরেকটা বিষয় হলো যে এই বিষয়টাকে আমি এই প্রসঙ্গে বলছি যে সবসময় এই এতটা সেন্সিটিভলি দেখলে হবে না। আপনার পৃথিবীর প্রতিটা রাষ্ট্রে জনগণের আশা আকাঙ্ক্ষার পরিবর্তনের সাথে সাথে সেখানকার সামাজিক চুক্তি নবায়ন একটা খুবই স্বাভাবিক ঘটনা। তো এনসিপি এখন যে আওয়াজটা দিয়েছে, হয়তোবা আগামী 10-20 বছর পরে দেখবেন যে আরও বড় রাজনৈতিক দল, বড় সামাজিক শক্তিও একই ধরনের দাবি নিয়ে আসতে পারে। কিন্তু আপনার পয়েন্টটাতে ফিরে আসি, পয়েন্টটাতে যেই ফিরে আসলে যেটা হয়, আমরা তো অপেক্ষিত নতুন রাজনৈতিক দল এবং আমাদের মার্কাও নতুন, আমাদের প্রার্থীরাও বেশিরভাগই নতুন, যাদের সর্বোচ্চ প্রচারণা অথবা আপনার গ্রামে গঞ্জে নিজস্ব কনস্টিটিউয়েন্সিতে সর্বোচ্চ সময় হলে 1.5 বছর সময় হবে, এর চেয়ে বেশি নয়। তো সেই সুবাদে আমরা মনে করি যে আমরা যথেষ্ট ভালো করেছি, এবং আমরা যেভাবে শাপলা কলির পক্ষে স্লোগান শুনছি, যে এই শাপলা কলির জন্য আমরা আসলে অনেকটাই আপনার যুদ্ধ করতে হয়েছে নির্বাচন কমিশনের সাথে, আমরা মনে হয় আমরা হ্যাপি। আমরা নির্বাচনের ফল কি আসবে সেটার জন্য না, বর্তমান অবস্থা আমরা হ্যাপি। রাজিকুজ্জামান রতন, প্রচারণার একদম শেষ দিনে দাঁড়িয়ে আছি আমরা। আপনি আপনাদের দলীয় মনোনয়ন প্রার্থীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে ভোটকে কেনাবেচার পণ্য বানাবেন না, ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ভোটের বাক্সে ফেলবেন না। এই দুটো নিয়ে আসলে বেশ আলোচনা হয়েছে এবারে নির্বাচনী প্রচারণায়। বিকাশ নম্বর চাওয়া হয়েছে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে, আবার আরেকটি রাজনৈতিক দল বলছে ধর্মকে ব্যবহার করছে একটি রাজনৈতিক দল। ফ্যামিলি কার্ডের যে আলোচনা আছে সেটি নিয়ে আসলে অনেকে আলোচনা সমালোচনা করছেন। কি মনে করছেন, প্রচারণায় আসলে যতটা না সংঘাত ছিল তার থেকে অনেক বেশি আসলে পাল্টাপাল্টি দোষারোপ ছিল কি? ধন্যবাদ। আমরা সবসময় বলি নির্বাচন একটা উৎসব, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন আসলে কখনো উৎসব হয়নি। নির্বাচন হয়েছে প্রতিযোগিতা, এবং প্রতিযোগিতাটা কখনো কখনো মারমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। যে কারণে আমরা প্রত্যেকটা নির্বাচন আসে, আমরা প্রতিবারই আশঙ্কা প্রকাশ করি যে সুস্থ প্রতিযোগিতার পরিবর্তে মারমুখী প্রতিদ্বন্দ্বিতার দিকে দেশটা যাচ্ছে কেন। আমরা 2018 সালের নির্বাচনে দেখেছিলাম, সেখানে 19 জন মৃত্যুবরণ করেছিলেন। 2024 সালে আমির নির্বাচন যে হয়েছিল সেখানেও কিন্তু 16 জন মৃত্যুবরণ করেছিলেন। ফলে নির্বাচনের সঙ্গে মৃত্যু একটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবার নির্বাচন নিয়ে সহিংসতার আতঙ্কটা অনেক বেশি ছিল, এবং হাদির মৃত্যুকে কেন্দ্র করে এটা অনেক বেশি ছড়িয়ে পড়েছিল আতঙ্কটা। এবং আমরা সর্বশেষ যেটা জরিপে তথ্যে দেখলাম, উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে যে 274টা নির্বাচনী সহিংসতা হয়েছে এবং মৃত্যুবরণ করেছেন 5 জন। আবার টিআইবি বলছে না 36 দিনে 15 জন মৃত্যুবরণ করেছে। ফলে মৃত্যুর সংখ্যাটার একটু এদিক ওদিক আছে, কিন্তু সহিংসতা কিছু কিছু জায়গায় হয়েছে। তার চেয়ে বেশি যেটা হয়েছে সেটা হলো ভুয়া সংবাদ পরিবেশনের একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে এবার নির্বাচনে। এবং এই ভুয়া সংবাদ, সেটা চরিত্র হনন থেকে শুরু করে, মিথ্যা প্রচার থেকে শুরু করে, এমনকি মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে টানাটানি করা থেকে শুরু করে অর্থবিত্তের ব্যাপার সব কিছু যুক্ত ছিল। আমরা যে কারণে আমাদের দল বাসদের পক্ষ থেকে বলেছিলাম, নির্বাচনের মধ্য দিয়ে কি হবে? নির্বাচনের মধ্যে দিয়ে আইনসভার সদস্য নির্বাচিত হবেন। আইনসভার সদস্যরা কি করবেন? তারা দেশের জন্য আইন প্রণয়ন করবেন, সেখানে বাজেট পাস হবে। গত একাদশ সংসদের আমরা হিসাবটা যেটা দেখেছি, তাতে প্রতি মিনিটে ব্যয় হয়েছে 2,72,000 টাকা। আমরা বলি যে প্রতি 4 সেকেন্ডে একবার করে চোখের পলক পড়ে, তাহলে প্রতি পলকে চোখের এক পলক পড়তেই আমাদের 18,000 টাকা করে খরচ হয়েছে। এই টাকাটা তো জনগণের টাকা। তাহলে আমরা সংসদে দেখেছি আইন নিয়ে আলোচনা হয়েছে মাত্র 16%। বাকি সময় হয় প্রশংসা, না হলে নিন্দা, কখনো কখনো কিছু গান, শুধু নাচটাই বাকি ছিল সংসদে। বাকি সবই সংসদে হয়েছে জনগণের কথা বলা ছাড়া। এবং যে আইনগুলো পাশ হয়েছে তার বেশিরভাগই হচ্ছে জনগণের বিপক্ষে আইন, শ্রমিকের বিপক্ষের আইন, কৃষকের বিপক্ষে আইন, এমনকি দেশের স্বার্থ সেটাকে সেই সমস্ত আইনে রক্ষা করা হয়নি। ফলে আমরা মনে করেছি যে নির্বাচনটাকে যদি জনমতের প্রতিফলন হিসেবে দেখতে চাই, নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তারা যদি জনগণের প্রতি দায়বদ্ধ থাকেন, তাহলে জনগণের অর্থে, জনগণের সহযোগিতায়, জনগণের জন্য জনগণের পার্লামেন্ট হওয়া দরকার। সেখানে কালো টাকার এই অবাধ প্রবাহ থাকবে কেন? 891 জন কোটিপতি এবার নির্বাচন করছেন।
এবার নির্বাচনে 27 জন অংশগ্রহণ করেছেন, তাদের ঘোষিত সম্পদের পরিমাণ 100 কোটি টাকার উপরে, কারো কারো 500 কোটি টাকাও আছে। এগুলো হচ্ছে ঘোষিত, এগুলো কিন্তু বালিশের নিচের টাকা কিংবা ওই চালের এর মধ্যে বস্তার মধ্যে টাকাটা না, কিংবা আত্মীয় স্বজনের কাছে রাখা টাকা নয়। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, এইবারের নির্বাচনে একটা নতুন ফিচার এসছে নারীদের সংক্রান্ত। নারীদের অধিকার কতটুকু থাকবে, নারীদের মর্যাদা কতটুকু থাকবে, নারীরা প্রধান হতে পারবেন কি পারবেন না, সেটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। কিন্তু অনেক সংসদ সদস্য পদপ্রার্থীর তার উপর নির্ভরশীল নারীর আয় তার চেয়ে বেশি। অদ্ভুত ব্যাপার। নির্বাচন কমিশনে এগুলো আমরা পরে দেখব যে যে নারী নির্ভরশীল হয়ে আছেন তার স্বামীর উপরে, স্বামী যা আয় দেখাচ্ছেন স্ত্রীর সম্পদ তার চেয়ে বেশি দেখাচ্ছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে এরকম দেখাচ্ছেন তার সম্পদ এবং তার আর্থিক মূল্য দুটোর মধ্যে একটা বিরাট ফারাক আমরা দেখতে পাচ্ছি। এগুলো থেকে আমরা বলেছিলাম যে নির্বাচনে টাকার খেলা একটু চলতেই থাকবে। এই প্রচারণায় কি আপনি সেরকম কিছু দেখেছেন কিনা? দীর্ঘদিন ছিল যখন প্রচারণায় আসলে যদিও আমরা নানানভাবে অভিযোগ আছে যে বিকাশ নম্বর চাওয়া হয়েছে, কিংবা এনসিপি অভিযোগ করছে যে বিএনপি যে ইশতেহারে বলেছে তারা ফ্যামিলি কার্ড দেবে, সেই টাকাটা আসলে কোথা থেকে আসবে, জনগণের টাকা দিয়েই হয়তো সেটি বানানো হবে। এই প্রচারণার ন্যায় আসলে এই জায়গাগুলোতে আপনি আবারও নতুন করে এই টাকার খেলাটা কমে আসবে বলে কি মনে করেন? দুটো জিনিস দেখে, টাকার খেলা কিন্তু নির্বাচনের পরে রাষ্ট্র কীভাবে পরিচালনা করা হবে, সেখানকার টাকা কীভাবে আসবে সেটা জনগণের ট্যাক্সের টাকা থেকে আসবে। কিন্তু নির্বাচন চলাকালীন সময় যে টাকা, আজকে একটা ভিডিও আপনারা দেখেছেন, বলা হচ্ছে তোমার কিন্তু ইসলাম, তুমি যদি মুসলমান হও তাহলে ইসলামের পক্ষে ভোট দেওয়া উচিত। যাওয়ার সময় আবার 1000 টাকার একটা নোটও দিয়ে গেলেন, এবং ভিডিওতে স্পষ্ট দেখা গেল এই যে একদিকে পরকালে বেহেশতের লোভ আর ইহকালে নগদ টাকার লোভ, এগুলো যে দেখানো হচ্ছে। প্রচারণাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাই। ব্যারিস্টার অসীম, আমরা যে আলোচনাটি করছি প্রচারণার ন্যায় সামনে নির্বাচনটি সংঘাতহীন হবে কিনা, যদি আজকের দিনটিকে আমরা বাদ দিই, আর মাত্র 2 দিন বাকি আছে নির্বাচনের, এবং আজকে প্রচারণার শেষ দিন, এবং সেই প্রচারণা চালিয়ে যাচ্ছে বিএনপি। আপনারা সব প্রার্থীরা আসলে সারা দিন রাত এক করে কাজ করেছেন। এরপরেও বেশ কিছু সংঘাত কিন্তু আমরা দেখেছি। একটি হিসাবের কথা বলছিলেন রাজিকুজ্জামান রতন, যে হিসাবটিও আসলে সরকারি মতে একরকম, টিআইবির যে রিপোর্ট এসছে সেই রিপোর্টে ভিন্ন রকম। বিএনপিকে যথেষ্ট আসলে ধৈর্যশীল হতে দেখা গেছে এবারে নির্বাচন ঘিরে। নির্বাচনের দিনটাতে আসলে বিএনপি কেমন থাকতে চায়? ধন্যবাদ আপনাকে। মূলত আপনি একটা জরিপের বিষয় এনেছিলেন। আলাউদ্দিন এনসিপির যুগ্ম সদস্য সচিব, তিনি বলেছেন যে জরিপগুলো সবসময় কিন্তু আপনার নির্ভরযোগ্য মনে হয় না। তার কারণ হচ্ছে যে কত হাজার মানুষের উপরে এই জরিপটা হয়েছে। যদিও আপনি একটা ইএসডির যে জরিপটা দেখিয়েছেন সেটা 41,000 আপনার সংখ্যা, এটা অনেকটা বেশি। অন্য এর আগে যেই জরিপগুলো হয়েছিল যেখানে কোথাও 10,000 কোথাও 20,000, এটা 41,000। আর একটা আইআইএলডি যেটা, সেটা জানি না। তো এখানে আপনার পদ্ধতিগত যে কোন অঞ্চলের, কোন পেশার, কোন বয়সের, কোন ধর্মের মানুষ, কোন লিঙ্গের মানুষের আপনার বক্তব্য নেওয়া হয়েছে বা মতামত নেওয়া হয়েছে, তো সেদিক থেকে সবসময় যে আপনার জরিপ সঠিক হবে এমনটা ভাবা যায় না। তবে একটা জিনিস হাঞ্চ করা যায়, কারণটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বড় একটা রাজনৈতিক দল। এর আগেও 3বার আপনার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশ শাসন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 3.5 বছর দেশ সেবা করার সুযোগ পেয়েছিলেন। অতীত অভিজ্ঞতা আছে, জনগণ সেটাও বিচার বিশ্লেষণ করবেন। ধৈর্যের পরিচয় যেটা আপনি বলেছেন, যে নিঃসন্দেহে বিএনপি সহিংসতায় কখনোই বিশ্বাস করে না। আর প্রত্যেকটা রাজনৈতিক দলে আমি মনে করি যে কম বেশি আপনার ধৈর্যের পরিচয় দিয়েছেন, সাধুবাদ দিতেই হবে। আপনার এ পর্যন্ত যা কিছু ঘটে গেছে সেগুলো আপনার অতীতেও আরও অনেক নির্বাচন হয়েছে, যে সমস্ত অংশগ্রহণমূলক নির্বাচনগুলো হয়েছে, কিংবা মনে করেন যে 2014 সালে বিএনপি অংশগ্রহণ করেনি, 18 সালের নির্বাচন হয়েছিল, 24 তো আপনার কোনো নির্বাচনই হয় নাই আমিডামি, তারপরেও সেখানে দেখা গেছে যে সহিংসতা অনেক হয়েছে। সে তুলনায় এবার আপনার প্রচারণা চলাকালীন সময় যে বিগত যে কটা দিন গেছে, আর এবার অবশ্য প্রচারণার সময়টাও একটু বেশ কম বলে বলা চলে, তো সেদিক থেকে আপনার উন্নতিতে দিন দিন হবে। আপনার একটা বিষয় আছে যে আপনি বলেছিলেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে হ্যাঁ জিতলে বদলে যাবে বাংলাদেশ। এই যে কথাটা বলেছেন, আমি এটা পুরোপুরি বিশ্বাস করি না। আপনার কাগজে কলমে কি আছে না আছে, আপনার এই যে দার্শনিক কবি রুমি, ওনার একটা কথা আছে, একটা ফেমাস সেইং, উনি বলেছিলেন যে ইয়েস্টারডে আই ওয়াজ ক্লেভার, সো আই ওয়ান্টেড টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, টুডে আই এম ওয়াইজ, সো আই এম চেঞ্জিং মাইসেলফ। আপনার দেশ বদলে যাবে এটা হবে না। আপনি যদি না বদলান
আপনাকে বদলাতে হবে। আপনাকে যদি আপনি বদলাতে পারেন তাহলে ভবিষ্যৎটা বদল হবে। তো আমরা এই কারণেই বলছি যে আমরা দিনে দিনে নিজেদেরকে কিছুটা না হলেও আপনার কিছু কিছু কম হোক বেশি হোক আমরা আমাদেরকে বদলাচ্ছি, যার কারণে সহিংসতার পরিমাণটাও কমেছে। এবং আমি আশা করি যে এই যে নির্বাচন, আগামী 12 তারিখে নির্বাচন হবে বা আগামীকাল 10 তারিখ, তারপরে 11 তারিখ, এ সময়ের মধ্যে এমন ধরনের কোনো ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটবে না। সামান্য স্কেলে হতেই পারে যে ভারত তো বৃহত্তম গণতান্ত্রিক একটা রাষ্ট্র, ওখানে আপনার প্রদেশে নির্বাচন হয়, নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হয় না। যদিও এক একটা প্রদেশে আপনার দেখা গেছে যে সহিংসতায় 100 জন নিহত হয়েছে, ওখানে তো কয়েকদিন ধরে নির্বাচন হয়, কিন্তু নির্বাচন কি প্রশ্নবিদ্ধ হয়? সহিংসতা কিন্তু নির্বাচনের একটা অংশ। আপনার বাকবিতণ্ডা থাকবে, ব্যক্তিগত কিন্তু শত্রুতা, সহিংসতা সমস্ত নির্বাচনের কিছু। অংশ হলেও কতখানি সহিংসতা না, না, আসলে কি আমি নির্বাচন তো- ঘিরে আমি- হওয়া আমি উচিত? আপনাকে এটাই বলছি যে কিংবা আদৌ সহিংসতা হওয়া উচিত না, কিনা? না, না, সহিংসতা আমি তো ছাড়াও বলছি নির্বাচন প্রতিদিন কিন্তু হচ্ছে। না, ভুটানে কিন্তু সেই নিত্যদিন। উদাহরণ আমি আছে। আপনাকে একটা কথা বলি, ভুটানের জনসংখ্যা, ভুটানের কৃষ্টি সংস্কৃতি আর আমাদের বাংলাদেশ, এটা ভিন্ন টোটালি। আসবো আপনার কাছে, আমি একটা আপনাকে বিরতি নিয়ে বলছি যে ফিরতে হবে আমাদের। আমরা তো বলছি যে পরিবর্তনটা, যে জি, আমি যদি সেই বদলে পরিবর্তনটা যাই আসলে তাহলে রাজনৈতিক দলগুলোর সহিংসতা হাত একদিনে ধরে কিছু হবে না। নিঃসন্দেহে আমাদের প্রয়োজন আছে। আমি এই যে আলোচনায় আসতে চাই জিপিএইচ ইস্পাত মৃত্যু রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত মৃত্যু রাজকাহন দেখছেন। রাজিকুজ্জামান রতন, যেই সংঘাতের আসলে আমরা এক ধরনের আশঙ্কা করছি, বা দীর্ঘদিন আসলে রাজনীতিতে আমরা যখনই নির্বাচন হয়েছে এক ধরনের সংঘাত হতে দেখেছি, যদিও এবারে নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন এবং আমরা চাই যে আসলে সংঘাতবিহীন নির্বাচন হোক, তারপরেও কথার লড়াই আসলে খানিকটা সংঘাতের দিকে ইঙ্গিত দিচ্ছে কিনা। জামায়াতের আমির আজকে বলেছেন একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ এবং তারা হয়তো নির্বাচন নিয়ে ইঞ্জিনিয়ারিং এরও চেষ্টা করছেন। ইঞ্জিনিয়ারিংয়ের কিছু নমুনা তো দেখা গিয়েছে। একটা হচ্ছে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে দেশের বাইরে কিছু ব্যালট পাওয়া গিয়েছিল, আর দেশের মধ্যে সিল তৈরির কিছু নিদর্শন পাওয়া গিয়েছিল। এর বাইরে আমরা যদি দেখি যে কথার এক ধরনের যুদ্ধ হচ্ছে, এই কথার যুদ্ধ কখনো কখনো বাস্তব যুদ্ধের রূপ নিতে পারে, কিন্তু আমরা মনে করি না যে তার ফলাফলটা কারোর জন্যই ভালো হবে। একটা জিনিস খুবই অদ্ভুত ব্যাপার যে আমরা এত বড় একটা অভ্যুত্থান করলাম, অভ্যুত্থানের তো মূল চেতনাটাই ছিল একটা গণতান্ত্রিক পরিবেশ চাই, একটা গণতান্ত্রিক নির্বাচন চাই, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চাই, কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন চাই, সাম্প্রদায়িকতা, ধর্মের রাজনৈতিক ব্যবহারের প্রভাবমুক্ত নির্বাচন চাই। যেমন ধরুন এই যে ধর্মের প্রভাবমুক্ত নির্বাচন হলে কি হয়, এখন একজন ধর্মীয় গুরু বা তিনি আলেম বলেন, আর একজনকে বলছেন ওইখানে ভোট দিলে তিনি হারাম হয়ে যাবে সেটা। তাহলে এইটাকে কি দিয়ে ব্যাখ্যা করবেন? যে কারণে বলছিলাম যে ধর্মটা, বিশ্বাসটাকে কখনো এই বাক্সে, বিশ্বাসকে ব্যালটের বাক্সে কেন কেউ না ফেলি। টাকার প্রভাব এবং এই ধর্মীয় উন্মাদনার প্রভাব, এই দুটো থেকে মুক্ত করে একটা যুক্তির চর্চা যদি হতো, সেই যুক্তির চর্চাটা হতে পারলে কিন্তু খুব ভালো হতো। সেটা কি, আমরা যে ইস্তেহারটা দিলাম, মানুষ যাচাই করে দেখুক যে আপনাদের এই ইস্তেহার আমরা শুনলাম, দেখব নির্বাচনের পরে কি করে। তখন একটা দায়বদ্ধতা থাকে, একটা ওয়াচডগের মতো জনগণ ভূমিকা পালন করে। এখন আমরা এটা নিয়ে বিতর্ক করতে পারি যে কেউ যখন বলছেন বাংলাদেশের জিডিপি তারা $2 ট্রিলিয়ন নিয়ে যাবেন, ঠিক আছে, বিতর্ক হোক কীভাবে $2 ট্রিলিয়ন হতে পারে। কেউ যখন বলছেন মাথা পিছু $10,000 করে দেবেন, কেউ যখন বলছেন ফ্যামিলি কার্ড দেবেন, তো এটা নিয়ে তর্ক হতে পারে। কিন্তু একজন আরেকজনকে একটা প্রস্তাব দিলে সেটাকে তুচ্ছতাচ্ছিল্য করার মধ্য দিয়ে কিন্তু আসলে গণতান্ত্রিক সহিষ্ণুতাটা তৈরি হয় না। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে নির্বাচনকে কেন্দ্র করে আমরা বলতে চাই, আপনি আপনার যুক্তি, আপনার বিবেক এবং আপনার ভবিষ্যৎ স্বপ্ন, এই তিনটার সমন্বয় হচ্ছে আপনার একটা ভোট। আপনার একটা ভোট হয়তো 1 লক্ষ ভোটের কাছে একটা, কিন্তু আপনার কাছে তো এটা 100%ই। ফলে আপনি কি আপনার ভোটটা যেখানে সেখানে দেবেন? আপনার অন্তত এই অডাসিটিতে থাকা উচিত না যে আমার ভোট যে কেউ পাইতে পারে না, আমার কিন্তু ভোট। হ্যাঁ, যেই ধরনের আসলে ভবিষ্যৎবাণী আমরা দেখছি বা যে জরিপগুলো আমাদের আশেপাশে আসলে আছে এই মুহূর্তে, সেই জরিপগুলো আমাদের কিসের ইঙ্গিত দেয়? ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, বিএনপি জয়ের খুব দ্বারপ্রান্তে আছে, জয়ের খুব কাছাকাছি আছে, সেটি আসলে বিএনপিকে এক ধরনের ওভার কনফিডেন্সের জায়গায় নিয়ে যেতে পারে বলেও কি আপনারা মনে করেন? এবং সেই জায়গাটিতেই একটি সংঘাত হওয়ার সম্ভাবনা আছে কিনা নির্বাচনের দিন? না, আমি একটা জিনিস দেখুন, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অনেক আগে বলেছেন যে এবারে নির্বাচনটা বেশ কঠিন হবে। কঠিন মানে আপনার একটা পরিবর্তিত পরিস্থিতি, একটা নতুন অবস্থা তৈরি করেছে। এখন আমরা অন্তর্বর্তী সরকারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। একটা সময় আপনার জুলাই আগস্ট আপরাইজিংয়ের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল, পুলিশের মরাল নষ্ট হয়ে গেছিল। এই যে মব জাস্টিসের কথা বলা হয়, মব ভায়োলেন্সের কথা বলা হয়, বিভিন্ন একটা বিষয় ছিল, অনেক কিছু ছিল। তারপরেও দেখেন দিনে দিনে আস্তে আস্তে উত্তরণটা অনেক হয়েছে।
তো সেদিক থেকে আপনার সেই শঙ্কা আশঙ্কা অনেকটা কমে এসছে। আর মব কমেছে বলে কি আপনি মনে করছেন, বা যতখানি আমরা কমাতে পেরেছি সেটি নির্বাচনের দিন যে আসলে কোনো প্রভাব ফেলবে না সেটি বলেও কি দেখুন, বিএনপি মনে আমি করছে? একটা কথা বলি, নিঃসন্দেহে আপনার প্রভাব তো এই যে কমিয়ে এনেছেন আপনি, তাই না? আপনি একদিনে সব কিছু এরাডিকেট করতে পারবেন না, যেমনটা আপনি পারবেন না আপনি যদি বলেন যে আজকেই আপনি মনে করেন যে নির্বাচিত হয়েছেন, আগামীকাল আপনি দুর্নীতি একেবারে শেষ করে ফেলবেন, এটা কোনোদিন সম্ভব না। এটাও একটা প্রসেসের মধ্য দিয়ে যেমনটা বেড়েছে দুর্নীতি এদেশে, ঠিক তেমনইভাবে ওটাকে যদি আপনি এলিমিনেট করতে হয় তাও সেটাও আপনাকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হবে। রাতারাতি কোনোদিন কোনো কিছু হবে না। এই যে রতন ভাই যে কথাটা বলেছেন যে আপনার বিতর্ক হতে পারে, যৌক্তিক বিতর্ক হতে পারে, যৌক্তিক তর্ক হতে পারে, যে আপনি কিভাবে আপনি যে আমরা যে ইশতেহারগুলো দেই, ইশতেহারটা দেই, সাধারণ মানুষ কিন্তু ইশতেহার খুব একটা বেশি কিছু বোঝে না। যেটা বোঝে কাদের জন্য আমরা করি, আমি মূলত বুঝি যে আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনাররা আছে তাদের কাছে আমরা কি মেসেজটা দিচ্ছি, এলিট শ্রেণী শিক্ষিত বিভিন্ন প্রফেশনাল যারা আছেন তাদেরকে আমরা কি বার্তাটা দিচ্ছি। আর সাধারণ জনগণ যেটুকু বুঝবে, মোদ্দা কথা খুব সহজ বাংলা যখন আপনি বুঝিয়ে বলবেন যে আমি এটা করব, ওইটা করব, সেটা করব, এটার বিচারটা হবে 5 বছর পরে, যে আপনারা তো এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনারা তো প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, কিংবা বিচার করবে যে হ্যাঁ আপনারা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনারা সেই কিন্তু প্রতিশ্রুতি ব্যাস রেখেছেন। প্রচারণার সময় কিংবা ইশতেহারে আপনারা যা কিছু বলেন, অর্থাৎ আমি সব রাজনৈতিক দলের কথাই বলছি, সেগুলো আসলে আপনারা মনে রাখেন নির্বাচনের জয়ী না, হবার পর? নিঃসন্দেহে। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে বিএনপি যে ইশতেহার দিয়েছিলেন, সে নির্বাচনী ইশতেহারের অনেক কিছু ফুলফিল করেছেন। 2001-এ যখন নির্বাচিত হয়েছেন তার আগে ইশতেহার দিয়েছেন, চেষ্টা করেছেন সর্বোচ্চ, যে আমাদের তো সীমিত সম্পদ, এই যে আপনি যে বললেন যে জিডিপি এত বাড়িয়ে দেবেন, ট্রিলিয়ন করবেন, আপনি এটা করবেন সেটা করবেন, দেখেন ফ্যামিলি কার্ড নিয়ে মনে করেন আপনার ট্রল করা হয়, এটা খুবই সম্ভব, এটা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট। আপনি যদি হিসাব করেন 4.5 কোটি পরিবারের কথা বলা হয়েছে, এটা কিন্তু একদিনে না, এক মাসে না, এটা পর্যায়ক্রমে বাড়ানো হবে, রিসোর্সটা বাড়ানো হবে। কিভাবে বাড়াবে সেটা তো আবার মনে করেন যে অর্থনৈতিক আরেকটা বিষয় আছে, তাই না? বাণিজ্যের বিষয় আছে, ইনল্যান্ড রেভিনিউ যেটা আছে, যে ট্যাক্সের কথা আমরা বলি, তাহলে আপনাকে যখন বিভিন্ন প্রতিষ্ঠানকে আপনি শক্তিশালী করবেন, যে কত ভাগ মানুষ কর দেন, কত ভাগ মানুষ কর ফাঁকি দেন। প্রথমেই আপনারা জানেন আলাউদ্দিন বলেছিলেন যে এই যে কালো টাকার কথা বলেছেন, না সরি রতন ভাই বলেছিলেন এই যে কালো টাকার কথা, আপনি যদি সেটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি একদিকে যেমন এই দুর্বৃত্তরা আছে, এই দুর্বৃত্তায়নটা রোধ করতে পারবেন, পাশাপাশি আপনি ট্রেজারিতে এক্সট্রা অর্থনৈতিক যেই পুঁজি বা আপনার যেটা ডেপোজিট বলেন, যেটাই বলেন, সেটা বাড়বে। তো আপনি একদিক থেকে যদি সিস্টেম লস কমাতে পারেন, তাহলে আপনি অন্যদিকে সেটা ব্যয় করতে পারবেন। যে সব কি সম্ভব না এমন কোনো কথা না। আমার মা যদি বাজার করতে আমাকে 100 টাকা দেন, তাহলে আমি বাজারে গিয়ে এখন যা পাবো ওই 100 টাকার মধ্যেই আনবো। 10,000 টাকা দিলে আবার সেটা 10,000 টাকার আনবো আমি। সো কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। বিষয়টা হচ্ছে সেরকম। বিএনপি নির্বাচনে জিতবে, ওভার কনফিডেন্স, এ কথা বিএনপি বলেনি, এটা বাংলাদেশের জনগণ বলছে। এটা যে কোনো জায়গায় তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে কেন, খুবই স্বাভাবিক বিষয়টা বিএনপিকে একটা চ্যালেঞ্জ, যেমন একটা সময় ছিল যে ফেসিস আওয়ামী লীগও তো একটা বড় রাজনৈতিক দল, তারাও তো ক্ষমতায় এসছে। তো তারা যেহেতু মার্কেটে নেই, নির্বাচনটা করতে পারছে না, সঙ্গত কারণে বড় রাজনৈতিক দল বিএনপি, আপনি দেখেন, আমি তো মনে করি যে বিভিন্ন এলাকাতে যেই এলাকাতে যিনি স্থানীয় শক্তিশালী নেতা, সে জামাতের বলেন, এনসিপির বলেন, অন্য রাজনৈতিক দল বলেন, বিএনপির বলেন, তারা তাদের সঙ্গে অ্যালাইন হয়ে যাবে। আওয়ামী লীগের 5,000, 10,000, না হয় 20,000 মনে করেন যে আপনার দুর্বৃত্ত নেতা যারা ছিল দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু সাধারণ আওয়ামী লীগ সমর্থক যারা আছেন তারা তো দেশে আছেন, তাদের মধ্যেও তো একটা অংশ ভোট দেবে। এবারে নির্বাচনের রেজাল্টটি আসলে বুমেরাংও হয়ে যেতে পারে কিনা? আলাউদ্দিন মোহাম্মদ, ইতিহাসের সবচাইতে বেশি হাড্ডাহাড্ডি লড়াই নির্বাচন হতে যাচ্ছে। জামায়াত ইসলামী যে জোট আছে তারা এবার ইতিহাসের সেরা নির্বাচনী ফল ঘরে তুলতে যাচ্ছে, এমন কথা উঠে আসছে। আবার প্রশাসন নিয়ে এনসিপির দীর্ঘদিন ধরেই অভিযোগ আছে যে প্রশাসন আসলে আপনাদের পক্ষে কাজ করছে না, কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। নির্বাচনের দিনে তাহলে এই প্রশাসনকে নিয়ে আপনাদের ভাবনাটা কি? হ্যাঁ, প্রথমত নির্বাচন এটা একটা খেলার মতো। এখানে যারাই অংশগ্রহণ করছে সবারই আপনার আত্মবিশ্বাস থাকতে হবে যে এই খেলা আমাকে জিততে হবে। খেলায় যদি আপনি অংশগ্রহণ করেন, এখানে জেতার চিন্তাও না থাকে, তাহলে সেই খেলাটা আসলে গ্রহণযোগ্য হয় না, সেই খেলাটা খেলা হয় না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই দুই দলের যে আত্মবিশ্বাস, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখা উচিত, এবং জনগণ এই আত্মবিশ্বাস এবং তাদের যে অফার জনগণের জন্য, সেটাকে বিচার বিশ্লেষণ করে তাদের রায় প্রদান করবে, এটা প্রত্যাশিত।
এখন এই নির্বাচনে স্বাভাবিকভাবে আজকে যে ঘটনাটি ঘটলো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, ভোট কেন্দ্রের 800 হাত দূরে অথবা 800 হাত এরিয়ার মধ্যে কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না। এমনকি আপনার যারা জার্নালিস্ট আছে তাদের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, কেবলমাত্র প্রিসাইডিং অফিসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজনের আপনার প্রভিশন ছাড়া। এটা কিন্তু আপনার 11 দলীয় জোটের সুস্পষ্ট চাপের মুখে কিন্তু নির্বাচন কমিশন প্রত্যাহার করতে হয়েছে। এখন দেখেন বিষয়টা কিন্তু বিএনপির এখানে কিছুই নাই, বিএনপি তো নির্বাচনে অংশগ্রহণকারী একটা দল, কিন্তু ঘটনা ঘটেছে কি ইসির সাথে 11 দলীয় জোটের এখানে একটা আপনার মানে ইসি একটা অবস্থান নিয়েছে, 11 দলীয় জোট সেখানে চাপ প্রয়োগ করেছে এবং ইসি সেখান থেকে সরে আসতে হয়েছে। তো এটার মাধ্যমে যেটা হয় কি ধরেন এখন নির্বাচনও তো আসলে থাকবে দুইটা পক্ষ, হ্যাঁ এখানে মাঠে দুইটা পক্ষ অথবা তিনটা পক্ষ, এমন তাই আছে আসলে বিএনপি দলীয় জোট আর 11 দলীয় জোট ধরেন। এখন যদি তাই হয় তাহলে এরকম কেন হচ্ছে যে 11 দলীয় জোটের সাথে আপনার নির্বাচন কমিশনের এরকম আপনার পাল্টা চাপ প্রয়োগের ব্যাপার ঘটছে কেন? এই জায়গাগুলো আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে কিনা? আবার আজকে সারাদিন আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, নাহিদের নামে ডোমিনিকার পাসপোর্ট আছে বা তিনি দ্বৈত নাগরিক সেরকম একটি খবর ছড়িয়েছে এবং যেটি এরপরে বলা হয়েছে সেটি খবরটি আসলে ভুয়া, তার নামে রিটও করা হয়ে গেছে। এই সব কিছু মিলিয়ে আসলে নির্বাচনের দিনে তার মানে এই ধরনের বিষয়গুলো আরো বড় প্রভাব ফেলবে কিনা আমি এই প্রশ্নটি রেখে আপনার কাছে একটি বিরতিতে যেতে চাই। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজখান দেখছেন। আলাদিন, আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। আজকে সারাদিন দুটো বিষয় নিয়ে আসলে প্রচন্ড আলোচনা সমালোচনা হয়েছে। নাহিদের নামে ডোমিনিকার পাসপোর্ট আছে, তিনি দ্বৈত নাগরিক, এরকম একটি ঘটনা ঘটেছে, যদিও এই দ্বৈত নাগরিকত্বের ঘটনাটি আসলে ভুয়া বলে পরে প্রকাশিত হয়েছে এবং আপনারা যাদের সাথে জোটবদ্ধ হয়ে একই কৌশলে নির্বাচন করছেন বলে বলেছেন সেই জামায়াত ইসলামীর একজন মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহরিয়ার কবির, তাকে দেখা গেছে একজন ভোটারের হাতে টাকা গুঁজে দিয়ে তিনি প্রচারণা চালাচ্ছেন। কৌশল তো আপনাদের একই চলছে বলেছেন আপনারা নিজেরাই, নির্বাচনী কৌশল, এই কৌশলটাও কি এক? আপনার দুইটা পয়েন্ট, প্রথম পয়েন্টটা যদি একটু অ্যাড্রেস করি, নাহিদ ইসলাম বাংলাদেশের একমাত্র মন্ত্রী পর্যায়ের ব্যক্তি যিনি মন্ত্রিত্ব থাকা অবস্থায় কোনো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেননি, সরকারি পাসপোর্ট নেননি। উনি ওনার জীবনের যে প্রথম সফর মালয়েশিয়ায়, আমার সৌভাগ্য হয়েছিল তার সফর সঙ্গী হওয়ার, এবং মালয়েশিয়া সফরের পর উনি চায়না সফর করেছিলেন। তার জীবনের দুইটাই বিদেশ সফর। তার বিরুদ্ধে যারা এই আপনার পাসপোর্টের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনেছেন, এটা এতটা লেম যেটা আসলে আমরা এই বিষয়টা নিয়ে মানে সময় অতিবাহিত করাটাই অনেকটাই আপনার ইটস নট এ লাইক পয়েন্ট অ্যাট অল। দ্বিতীয়ত হলো, আমরা কি এটা কখনো বলেছি যে আমরা একই কৌশলে নির্বাচন করছি? নির্বাচনী কৌশলে জয়ী হওয়ার জন্য আপনারা একই সাথে জোটবদ্ধ হয়েছেন, সেটাই তো আপনারা বারবার বলছেন, যদিও আপনাদের আদর্শিক জায়গাটা আপনার পয়েন্টটাই আমি নেই। তাহলে নির্বাচনী কৌশলে জয়ী হওয়ার জন্য আমরা জোটবদ্ধ হয়েছি, তার মানে কি জামাত এবং এনসিপির একই কৌশল? না তো, আপনার বক্তব্য কিন্তু এটা পরিষ্কার না। আমরা বলেছি যে এটা আমাদের আদর্শিক জোট না, এটা একটা কৌশলগত অ্যালায়েন্স, এটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হলো যে আমরা এখানে কোনো আপনার যৌথ ইশতেহার নেই, যৌথ রাষ্ট্রকল্প নেই, যৌথ কোনো আদর্শিক অবস্থান নেই, যৌথ কোনো আলাদা আপনার কোনো এজেন্ডাও নেই। আমাদের এজেন্ডা হলো যে নির্বাচনে আমরা যেহেতু আমাদের আপনার 1 বছর হয় নাই দলের, তৃণমূলে আমাদের খুবই দুর্বল অবস্থান, আমরা সেই জায়গায় আমরা তাদের সাথে একটা কৌশলগত অ্যালায়েন্সে গিয়েছি। তার মানে এই ভোটারের হাতে টাকা গুঁজে দেওয়ার যে কৌশল প্রচারণা, সেখানে আসলে এনসিপির দায় নেই। আপনার বক্তব্য অনুযায়ী তো দায় নেই, কারণ এনসিপি তো তার নিজস্ব কৌশলে আগাচ্ছে। একটু জানতে চাই, যদি নির্বাচনের দিন আমরা সংঘাতবিহীন নির্বাচন প্রত্যাশা করছি তো, কিন্তু যদি বিএনপি কিংবা জামায়াতের মধ্যে কোনো ধরনের কোনো সংঘাত কোথাও হয়, সেখান থেকেও আসলে এনসিপি দায়হীন থাকতে চায় কিনা? না, প্রথমত আপনার এই পুরো নির্বাচন ব্যবস্থা এবং এই যে নির্বাচন, এই নির্বাচনটাকে আমি শুরুর বক্তব্যে বলেছি, আমরা মনে করি যে এই নির্বাচনটা হয় এনসিপির জন্য একটা বড় বিজয়। যেহেতু নির্বাচন না হওয়ার পিছনে এনসিপিকে অনেক গালমন্দ শুনতে হয়েছে, নির্বাচন বিলম্বিত হওয়া না হওয়া কিংবা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার জন্য গালমন্দ শুনতে হচ্ছে এবং হবে ভবিষ্যতে। সেক্ষেত্রে নির্বাচনটা মানে একটা সংসদ যেই ছাত্র জনতা ভেঙে দিয়েছিল, সেই সংসদকে গড়ে জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই এনসিপির সবচেয়ে বড় প্রচারণার শেষ পর্যায়ে আছি আমরা। প্রচারণা ঠিক যতখানি শান্তিপূর্ণভাবে হয়েছে, ঠিক আর 2 দিন পরে যে নির্বাচনটি হতে যাচ্ছে, যেটিকে আমরা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন বলার চেষ্টা করছি, সেটি ঠিক ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে বলে কি আপনি মনে করেন? আমরা সর্বশ্রেষ্ঠ নির্বাচন চাইনি, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি
ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো উঠেছে এগুলো খুবই আমরা অ্যাপ্রিসিয়েট করি। প্রশ্নগুলোই কিন্তু সরকারকে সতর্ক রেখেছে, সংযত রেখেছে। এবং আমরা পার্লামেন্টটা দেখতে চাই একটা জনগণের কথা বলার জায়গা হিসেবে, কিন্তু ইতিমধ্যে যা দেখছি তাতে পার্লামেন্ট হবে বাই দ্য বিজনেসম্যান, ফর দ্য বিজনেসম্যান, অফ দ্য বিজনেসম্যান। মানে ইতিমধ্যেই তার আমরা লক্ষণ দেখতে পেয়েছি। যে শ্রমিক কৃষক দেশের অর্থনীতি গড়ে তোলে, যে শ্রমিক কৃষক ভোটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, 62% ভোট হচ্ছে আমাদের শ্রমিক কৃষকের। আর বৈদেশিক মুদ্রা নিয়ে আসে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ পূর্ণ করে যে শ্রমিক কৃষক, তাদের ব্যাপারে কি হবে নির্বাচনের পরে, সেটাই আমরা আসলে আমাদের প্রধান কাজ হবে। নির্বাচনের পরে সব হাতে কাজ থাকবে কিনা, সবার মুখে ভাত থাকবে কিনা, সেটা আমরা দেখতে চাইবো আমাদের দলের দিক থেকে, যেমন আমরা সেটা বলেছি। পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে নির্বাচনের মাত্র 1-2 দিন আগেও নানা ধরনের চুক্তি যে অন্তর্বর্তীকালীন সরকার করলো, আমরা যেমন মাঠে স্লোগান দিচ্ছি যে আর মাত্র 2 দিন, অমুক মার্কায় দেখে নিন, আর ওরা বলছেন আর মাত্র 3 দিন, সব চুক্তি করে নিন। তাহলে এই যে করে ফেলছে, এই যে তাড়াহুড়া, এটাও কিন্তু একটা অ্যালার্মিং আমাদের দেশের অর্থনীতির জন্য। ভবিষ্যতে দেশের অর্থনীতির কি হবে, নির্বাচনের পরে দেশটা তো থাকবে, দেশটা কিভাবে চলবে সেটা নিয়েও আমাদের ভাবতে হবে। আর এইটা বলে শেষ করি, নির্বাচনের আগে সহিংসতার আশঙ্কা থাকে, নির্বাচনের দিনে থাকে, এবং সবচেয়ে বড়টা হয় নির্বাচনের পরে। সেই জায়গাটাতে আমাদের সবার একটু সতর্ক থাকতে হবে। ব্যারিস্টার অসীম, নির্বাচনী দিনের সংঘাত সহিংসতা নিয়ে আসলে আপনারা চিন্তিত কিনা, এবং এই নির্বাচনকে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হিসেবে বিএনপি কতখানি প্রত্যাশা করছে? নির্বাচন সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে কিনা এটা তো আপনি বলতে, এটা একটা আপেক্ষিক শব্দ, তাই না? কিন্তু এই নির্বাচন যে প্রশাসনের অধীনে হবে তাদেরকে নিয়ে নানান আলোচনা, তর্ক বিতর্ক আছে। এটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন জায়গায় আছে যে কোন জেলায় মানে সারা বাংলাদেশের ডিসি সংখ্যা, মানে কোন দলের সমর্থন কতজনের, এসপি কতজনের আছে, ইউএনও কতজনের আছে, আপনার দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেটরা যারা আছেন তারা কতজন আছেন, এ ধরনের কথাবার্তা অনেক কিছু থাকবে। আমি একটা জিনিস বলি যে প্রশাসন যা কিছু করুক না কেন, জনগণের উপরে কেউ নেই। জনগণের শক্তির কাছে সবাইকে আপনার পদানত থাকতে হবে। জনগণ যদি সোচ্চার থাকেন, সচেতন থাকেন, আমরা যে জাল ভোটের কথা বলি, আপনার সহিংসতার কথা বলি, অ্যাওয়ারনেসটা সবচেয়ে বড় কথা। এবারকার নির্বাচনে আপনার উল্লেখযোগ্য সংখ্যক প্রায় 10 থেকে 11 লাখ সম্ভবত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আপনার নিয়োজিত থাকবেন। রতন ভাই বললেন যে ভোটের পরেও সহিংসতা হতে পারে, ভোটের দিন হতে পারে, ভোটের আগেও হতে পারে, আগামীকাল কী হবে আমরা স্পেকুলেট করি, এটা কখনো ফোরকাস্ট করার মতো বিষয় না। কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে ভালো মানের একটা নির্বাচন হওয়া উচিত, এটাই হচ্ছে যে সবচেয়ে বড় কথা। যেমন আমাদের দল তো মনে করেন যে ইশতেহারে এই যে কৃষকদের কথা বললেন, 62% আপনার কৃষক ভোটার, তাদের জন্য যেমন ফার্মার্স কার্ডের কথা বলা হয়েছে, প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা যারা, তাদের জন্য কিন্তু আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইশতেহারের মধ্যে ঘোষণা করেছেন, বক্তব্যগুলোতে বলেছেন। এবং আমরা যেটা বুঝি, আমার নিজেরই মানে একটা আহ্বান সমগ্র বাংলাদেশের জনগণের কাছে যে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশটাকে যদি আমরা সবার উপরে ধরি, তাহলে আমি নিঃসন্দেহে মনে করি যে সহিংসতার কথা বলেন, মব ভায়োলেন্সের কথা বলেন, সেই সব কিছু থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। অসংখ্য ধন্যবাদ আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজখান থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজখান নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।